লক্ষ্মীপুর ১ আসনে বিএনপির দিকে তাকিয়ে এলডিপির শাহাদাত, আলোচনায় উপদেষ্টা মাহফুজ। আইনগত বাধা নিয়ে শাপলা আদায় করে নেওয়ার হুঁশিয়ারি সার্জিসের, অযৌক্তিক কারণ দেখানোর অভিযোগ। ড্যাফোডিল সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ, রাবিতে অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত ৫ শিক্ষার্থী। দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে ভৈরবে ট্রেন থামিয়ে বিক্ষোভ, ভোগান্তিতে যাত্রীরা। এবং ভোলায় নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জালে উঠছে কোরাল, পাঙ্গাস, পোয়া সহ অন্যান্য মাছ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। আইনগত বাধা না থাকায় নিজেদের জায়গা থেকে শাপলা আদায় করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতে নানা টালবাহানা করা হচ্ছে, বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে এনসিপি সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং এই তরুণ প্রজন্ম মেনে নিবে না। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপিকে তাদের যে প্রতীক, যেটা আমরা চেয়েছিলাম শাপলা, সেটি দিতে নানা টালবাহানা করা হচ্ছে, বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে, তখন আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এবং অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব হিসেবে এনসিপি তাদের জায়গায় কোনো স্বেচ্ছাচারী আচরণকে প্রশ্রয় দিতে পারে না। আমরা স্পষ্ট করে বলেছি, যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে প্রার্থীদের এলাকায় উপস্থিতি বেড়েছে। সব দলই ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এলডিপি ও ইসলামী আন্দোলন সক্রিয় হয়ে মাঠে প্রস্তুতি নিচ্ছে। তবে আসনে বিএনপির ভেতরে কোন্দল বিরাজ করছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থিতা এলাকায় তাদের উপস্থিতি বাড়াচ্ছেন। সব দলই ভোটারদের সামনে নিজেদের ভাবমূর্তি শক্ত করার চেষ্টা চালাচ্ছে। রামগঞ্জের রাজনীতিতে গেল বছর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে বিএনপি কার্যত কোণঠাসা ছিল। জামায়াত ইসলামী অনেকটা গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সক্রিয় হয়ে মাঠে ফিরে এসেছেন। এলাকায় সময় দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। সম্প্রতি গ্রামে বক্তব্যে মাহবুব আলম জানান, তার ভাই মাহফুজ আলম রামগঞ্জ থেকে প্রার্থী হবেন। বুধবার ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফিরে স্থানীয় নেতাদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাকে মাঠে প্রস্তুতি নিতে বলেছেন। বর্তমানে জেলা রাজনৈতিক দৃশ্যপটে আলোচনায় আছেন শাহাদাত হোসেন সেলিম, জহিরুল ইসলাম, হারুনুর রশিদ, ইয়াসিন আলী, মাশফিকুল হক জয়, জামায়াতের নাজমুল হাসান পাটোয়ারি, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটোয়ারি, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ এবং এবি পার্টির আনোয়ার হোসেন। এই আসনে বিএনপিতে কোন্দল বিরাজ করছে। রামগঞ্জ পৌরসভা ও 10টি ইউনিয়ন নিয়ে আসনে ভোটার 2,77,760 জন। স্থানীয়রা জানায়, জ্যেষ্ঠ নেতাকর্মীদের কোন্দলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও বিভক্ত।
এদিকে এনসিপি ও এলডিপি নেতারা প্রাতিষ্ঠানিক সংস্কার, সাংগঠনিক কার্যক্রম ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বৃদ্ধির মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি জোরদার করছেন। জামায়াত ও ইসলামী আন্দোলনও স্থানীয় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। আসন দখলের লড়াইতে শেষ পর্যন্ত কার জয় হবে তা জানতে হলে লক্ষ্মীপুরবাসীর অপেক্ষা করতে হবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। নিউজ। ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালাম আজাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের নতুন আইলপাড়া জামে মসজিদে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জানাজা শেষে স্বজনরা মরদেহ নিয়ে রওনা দেন নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়ার পথে। সেখানেই দাফন করা হবে তাকে। ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে নিহত আব্দুল কালাম আজাদের জানাজা ও শোকের মাতমে কেঁদে উঠেছে নারায়ণগঞ্জের পাঠানটুলি। রোববার রাত 10টায় নতুন আইলপাড়া এলাকার বাইতুল ফালাহ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বজনেরা মরদেহ নিয়ে রওনা দেন তার নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়ার পথে, যেখানে শেষ বিদায় জানানো হবে এই পরিশ্রমী মানুষের নিথর দেহকে। আবুল কালামের বাড়িতে মরদেহ পৌঁছালে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আজাহারি, ছোট্ট ছেলে মেয়েদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। একটি তদন্ত করে এটি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি। একটা মেট্রো ট্রেন একটি দেশের একটা বৃহৎ প্রজেক্ট। এই প্রজেক্টটা মাত্র ৩-৪ বছরের মাথায় একটা পার্টস পরে একটা লোক মারা যাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। নিহতের স্ত্রীর বড় ভাই সোহান জানান, সরকার যদি আর্থিক সহায়তা ও নিহতের স্ত্রীকে চাকরি দেওয়ার এই প্রতিশ্রুতি রাখে তাহলে অন্তত এই পরিবারটা টিকে থাকতে পারবে। তাৎক্ষণিকভাবে ওনার ওয়াইফকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে এবং ওনার মেয়ে এবং ছেলের ভরণ পোষণের দায় দায়িত্ব বাংলাদেশ সরকার নিবে। আর পরবর্তীতে ওনার ওয়াইফকে তার যোগ্যতা অনুযায়ী একটা জবের ব্যবস্থা করে দেওয়া হবে। আজকে যে মারা গেছে, আমি মনে করি সরকার যদি এই সহায়তা ওনাদেরকে প্রদান করে এবং কথাটা যদি কাজে কর্মে মিল রেখে তারা যদি এই বাস্তবায়ন করে, তাহলে এই মেয়েটা তার সামনে ছেলে সন্তান দুটাকে নিয়ে চলে ফিরে যেতে পারবে। আদারওয়াইজ তাদের ভবিষ্যৎ খুব খারাপ অবস্থায় চলে যাবে। স্থানীয়রা জানায়, বাবা মা হারানো আবুল কালাম বহু বছর ধরে পাঠানটুলির নতুন আইলপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। এক ছেলে ও এক মেয়ের ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়েই প্রতিদিন অফিসে যেতেন তিনি। কিন্তু মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ায় শেষ হয়ে গেল সেই স্বপ্ন। রেখে গেল অসহায় এক স্ত্রী, সন্তান আর অনিশ্চিত এক জীবন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কৃষকরা এদেশের খাদ্য নিরাপত্তার একদম সামনের কাতারের সৈনিক বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না। সোমবার দুপুর 1টার দিকে রাজশাহী সার্কিট হাউসের রাজশাহী বিভাগের খাদ্য বান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ 2025-এর প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে। 4 মাসেই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট রেটিং সোলজার, একদম সামনের কাতারে সৈনিক, তাদেরকে বাদ রেখে দেশে খাদ্য নিরাপত্তা হবে না। আমরা এটা নিয়ে আলোচনা করি। খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে, বেশি ফসল উৎপাদনের ব্যয় বাড়ছে, এ সম্পর্কে আমরা জ্ঞাত আছি। এইটা বিবেচনায় রেখে আমরা গত বড় মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন, আগের বার থেকে কেজিতে 4 টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে। মানে সরকার কিনেছে 4 টাকা বেশি দাম দিয়ে। এইবারে আমনের ব্যাপারেও কৃষি মন্ত্রণালয় ঠিক করবে উৎপাদন খরচটা কত, তার সাথে যোগ করবে প্রফিট, ধরে যে দামটা কৃষি মন্ত্রণালয় প্রস্তাব করবে। আমাদের ফুড ট্রেনিং মনিটরিং কমিটি বলে একটা কমিটি আছে, বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে সচিবরা আছেন। সকলে মিলে আমরা সেই দামটা ঠিক করব, কৃষকের জন্য যথেষ্ট পরিমাণ লাভ রেখেই করব।
আর এসব যে উপকরণগুলির কথা বলছেন, এই উপকরণগুলির সরবরাহ যাতে স্মুথ থাকে তার জন্য আমরা ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত ১৫০ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাভারের আশুলিয়ার খাগান এলাকায় মধ্যরাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। রোববার রাত ১২টা থেকে ভোর ৪:৩০ পর্যন্ত দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে সবচেয়ে বেশি ক্ষতি হয় সিটি ইউনিভার্সিটির। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার সহযোগিতা পাননি বলে অভিযোগ শিক্ষার্থীদের। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মিলে একটি বাসায় থাকেন। বাসাটি ব্যাচেলর প্যারাডাইস হোস্টেল নামে পরিচিত। রোববার সন্ধ্যায় ওই বাসার সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেলে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে। এই নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১,০০০-এরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে রাত ১২টার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে শিক্ষার্থীদের অবরোধ করে ভাঙচুর শুরু করে। এ সময় তারা প্রশাসনিক ভবনে কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে, পুড়িয়ে ফেলে ৩টি বাস সহ একটি প্রাইভেট কার। ভাঙচুর চালানো হয় আরও ৫ যানবাহনে। ভোরে আতঙ্ক সৃষ্টি করতে ককটেলও ফাটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০০ শতাধিক শিক্ষার্থী আহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। টানা ২১ ঘণ্টা ধরে অনশনে থাকায় অসুস্থ হয়ে যান তারা। এর মধ্যে গুরুতর অসুস্থ হওয়ায় ২ শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে। এর আগে টানা ৪ দিন ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। সোমবার সকাল ১০টার দিকে অনশনরত শিক্ষার্থীদের স্যালাইন দেওয়া হয়। এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এসে তাদের খোঁজ নেন। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তাদের। এদিকে শিক্ষার্থীরা বলছেন, প্রশাসন শুধু আমাদের আশ্বাস দিচ্ছেন, কার্যকর কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। তবে আমি এখানে অনশনে আছি। এখন স্যালাইন দেওয়ার পরে সকালে অনেকটাই অসুস্থ ছিল। এখন স্যালাইন দেওয়ার পরে খুব ভালো লাগছে, পুরোপুরি রিকভার হয়নি। স্যার হচ্ছে সকালে একবার এসে দেখে গেছেন। উনি অবশ্য বলছেন যে হচ্ছে তোমরা আমার উপর ভরসা রাখতে পারো, কিন্তু তেমন আমরা ফলাফল কিছুই পাই নাই। বারবার শুধু বলতেছে যে আমরা মিটিং করতেছি, দেখা যাক কি হয়, প্রসেসিং এর মধ্যে আছে, কিন্তু তেমন কোনো সুরাহা হয়নি। তবে আমাদের শিক্ষার্থীরা যারা অনশনে আছে তারা এবং তার সাথে আরও আমরা যারা বাকি শিক্ষার্থী আছি তাদের একটাই কথা, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ করা হচ্ছে এবং তার সাথে বহিরাগত চেয়ারম্যান যতক্ষণ আমাদের বিভাগে এখন বহাল থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে এবং এই অনশন থেকে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করছে ছাত্র জনতা। সোমবার সকাল 10:30টায় জংশন স্টেশনে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ভৈরব জংশন স্টেশন থেকে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, কিশোরগঞ্জ, ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে আগত বিভিন্ন গন্তব্যে যাওয়া ট্রেন যাত্রীরা। দাবি শুরু হয়েছে, যদি এই ব্লকেট কর্মসূচির বিনিময়ে সরকার আমাদেরকে জানা দেয়, আমরা রক্তের বন্যা ভাসিয়ে দিব। আমরা আজকে শুধু রেল ব্লক করেছি, আগামীকালকে নৌপথ ব্লক করবো। যদি এরপরে সরকার আমাদেরকে জেলা হিসেবে ঘোষণা না করে এরপরে রবিবারে
আমরা এক কাম চিন্তা ট্রেকিং এর মাধ্যমে কঠিন থেকে কঠিন কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ। 1909 সালে প্রজ্ঞাপন জারির পর বৈরবাসী মনে করেছিল এখানে জেলার কনফার্ম, কিন্তু বিভিন্ন ছলচাতুরিতে আমরা বৈরবাসী বঞ্চিত হয়েছি। বাংলাদেশের একটি জেলা হওয়ার জন্য যেই ধরনের অবকাঠামো, যেই ধরনের অফিস আদালত, যেই ধরনের লজিস্টিক সাপোর্ট সবকিছু বৈরবের পক্ষে আছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। যদিও ইলিশের পরিমাণ কম, তবুও কোরাল, পাঙ্গাস ও পোয়া মাছ ধরা পড়েছে। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নেমেছেন। তারা নদীতে গিয়ে আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ পাচ্ছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিষেধাজ্ঞার পর মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। শনিবার রাত 12টার পর থেকে জেলেরা নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। তবে কোরাল, পাঙ্গাস, পোয়া সহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে দল বেঁধে নদীতে গেলেও ইলিশের পরিমাণ কম ছিল। তবে অন্যান্য প্রজাতির মাছ পেয়েছেন জেলেরা। 22 দিন বন্ধ আছিল, 22 দিন পর আজকে নদীতে গেছি 1020 টাকার মাছ পাইছি। আপনার এই গুড়া মাছ, তারপরে ইলিশ মাছ, আর বাজাবাদের পাইছি 2টা বোয়াল মাছ পাইছি, 4-5টা কোরাল মাছ পাইছি, ইসা মাছ পাইছি, এই গরান্না মাছ পাইছি, ঝুরকা মাছ পাইছি। আমরা 3 জন গেছি, 2-3 হাজার টাকা মাছ পাইছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আবার যাবো আশা করি। দেনারা তো ঘরে এসে বই রয়েছে, যে এবার তো ঘর থেকে বাই করেন দেনা যে আল্লাহ যদি 27 দিন মাছ দেয় ইনশাল্লাহ চলতে পারবে, তো একটা দেনাই থাকে। এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নেমেছেন। তারা নদীতে গিয়ে আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ পাচ্ছেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর রাত 12টা পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা দেয় সরকার। আর নিষেধাজ্ঞার সময় ভোলার 7 উপজেলায় নিবন্ধিত 1,68,325 জন জেলের মধ্যে সরকারিভাবে 25 কেজি করে চাল দেওয়া হয়েছে 1,43,438 জন জেলেকে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লক্ষ্মীপুর 1 আসনে বিএনপির দিকে তাকিয়ে এলডিপির শাহাদাত, আলোচনায় উপদেষ্টা মাহফুজ। আইনগত বাধা নেই, শাপলা আদায় করে নেয়ার হুঁশিয়ারি সার্জিসের, অযৌক্তিক কারণ দেখানোর অভিযোগ। ড্যাফোডিল সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ, রাবিতে অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত 5 শিক্ষার্থী। দেশের 65তম জেলা ঘোষণার দাবিতে ভৈরবে ট্রেন থামিয়ে বিক্ষোভ, ভোগান্তিতে যাত্রীরা। এবং ভোলায় নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জলে উঠছে কোরাল, পাঙ্গাস, পোয়া সহ অন্যান্য মাছ। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।